বিগত ক্লাসে আমরা 12 নম্বর চ্যাপ্টারের 21 এমসিকিউ 21 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা করব 12 নম্বর চ্যাপ্টারের। বসে দেখি। বসে দেখি 22 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। 22 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। 22 নম্বরের প্রথম প্রশ্ন পড়ে দেখব কি আছে। এবিসিডি সামান্তরিকের ডি বিন্দু থেকে এবিসিডি সামান্তরিকের ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডিই, ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব, ধরা যাক এ বি সি ডি, এরকম যদি আমরা নাম দিই, সি ডি, ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডিই এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব, বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ। এ বি সমান 10 সেমি, এডি সমান 8 সেমি, ডিই সমান 6 সেমি, হলে বিএফ সমান কত? আমরা উপপাদ্য এবং অনুসিদ্ধান্তগুলিতে প্রমাণ করেছি কোন সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ কোনো একটি বাহুকে ভূমি ধরলে সেই বাহু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্বই হচ্ছে উচ্চতা। অর্থাৎ এবিসিডি সামান্তরিকের এবি ভূমি হলে ডিই উচ্চতা, সেক্ষেত্রে ক্ষেত্রফল হাফ গুণ এবি গুণ ডিই। একই রকমভাবে এডি ভূমি ধরলে তার সেখান থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্ব এফবি সামান্তরিকের উচ্চতা। অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল হবে এডি গুণ এফবি। অতএব আমরা যেহেতু একটি মাত্র সামান্তরিক, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল এবি গুণ ডিই সমান এডি গুণ বিএফ আমরা লিখতে পারি। লিখব সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান এ বি গুণ ডিই সমান এডি গুণ বিএফ। ব্র্যাকেটে যুক্তি লিখব, যেহেতু এডি বাহু, এডি ভূমি হলে বিএফ উচ্চতা এবং এবি ভূমি হলে ডিই উচ্চতা। অতএব আমরা এবি গুণ ডিই, এবি এর মান আমাদের জানা আছে 10 গুণ 6 সমান এডির মান জানা আছে 8 গুণ বিএফ। অতএব বিএফ সমান 60/8 সমান 15/2 সমান 7.5 সেমি। অতএব আমরা কি পেলাম? বিএফ এর দৈর্ঘ্য 7.5 সেমি। একই রকম এবার চলে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল 100 বর্গ একক।
বিসি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু পি এ বি পি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ বি পি এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এর আগে পড়েছি উপপাদ্য এবং অনুসিদ্ধান্ত এবং বেশ কিছু প্রয়োগে পড়েছি। তার মধ্যে কোনো একটি প্রয়োগে ছিল একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। অতএব ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এবিপি এবং সামান্তরিক এ বি সি ডি এর একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত। অতএব ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল হবে সামান্তরিক এবিসিডি এর অর্ধেক। লিখব যেহেতু এ বি সি ডি সামান্তরিক, অতএব এ বি সমান্তরাল ডিসি এবং এ বি ভূমি ও এ বি ও ডিসি সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজ এবিপি সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। অতএব ত্রিভুজ এবিপি সমান লিখতে পারবো হাফ অফ 100 বর্গ একক সমান 50 বর্গ একক। তিন নম্বর, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এসি বাহুর উপরে পি এমন একটি বিন্দু এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এডিপি এর ক্ষেত্রফল, এডি মধ্যমা এবং এসি বাহুর উপরে পি এমন একটি বিন্দু, এসি বাহুর উপরে পি এমন একটি বিন্দু যেখানে এডিপি এর ক্ষেত্রফল এবিডি এর ক্ষেত্রফল এর অনুপাত 2:3। এবিপি এসি বাহুর উপরে এডিপি এর ক্ষেত্রফল এবং এবিডি এর ক্ষেত্রফল এর অনুপাত, ধরে এটা পি। ত্রিভুজ এ বি সি এর মধ্যমা এডি, অতএব ত্রিভুজ এডি বি সমান হাফ অফ ত্রিভুজ এ বি সি। আবার ত্রিভুজ এ ডিপি অনুপাত ত্রিভুজ এ বিপি এ বি ডি সমান 2:3। হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? লিখব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ পিডিসি অনুপাত ত্রিভুজ এবিসি। তো ত্রিভুজ এবিডি এর পরিবর্তে আমি লিখতে পারবো ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এডিপি এর পরিবর্তে আমরা লিখতে পারবো ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ পিডিসি। লিখি ত্রিভুজ এডিপি বাই ত্রিভুজ এবিডি সমান 2/3। এডিপি এর পরিবর্তে লিখে দিতে পারবো ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ পিডিসি বাই ত্রিভুজ এবিডি সমান 2/3। এবার ত্রিভুজ এডিসি এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো হাফ অফ ত্রিভুজ এবিসি।
বা ত্রিভুজ এ বিডি, যাই হোক, ত্রিভুজ এ বি ডি মাইনাস ত্রিভুজ পি ডি সি বাই ত্রিভুজ এ বি ডি সমান 2/3। যেহেতু কেন ত্রিভুজ এডিসি এর পরিবর্তে এবিডি কেন লিখলাম? যেহেতু এডি মধ্যমা, অতএব এবিডি সমান এডিসি সমান হাফ অফ ত্রিভুজ এবিডি সমান এডিসি সমান ত্রিভুজ এবিডি। এবার এটা যদি আলাদা করা যায়, সেপারেট করা যায়, তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস ত্রিভুজ পিডিসি বাই ত্রিভুজ এবিডি সমান 2/3। অতএব আমরা ত্রিভুজ পিডিসি বাই ত্রিভুজ এবিডি এর মান নির্ণয় করতে হলে পাবো 1 মাইনাস 2/3 সমান 1/3। আমাদের চেয়েছিল ত্রিভুজ পিডিসি অনুপাত ত্রিভুজ এবিসি। তো এবিডি এর 2 গুণ করলে আমরা এবিসি পেয়ে যাই, অর্থাৎ উভয় পক্ষে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এখানে লিখতে পারবো ত্রিভুজ পিডিসি বাই ত্রিভুজ 2 ইন্টু এবিডি। ত্রিভুজ পিডিসি, অতএব আমরা লিখে দিতে পারছি ত্রিভুজ এ পিডিসি বাই 2 ইন্টু ত্রিভুজ এ বিসি সমান 1/3 ইন্টু 2। তাহলে পেলাম আমরা ত্রিভুজ পিডিসি আর এবিসি এর পরিবর্তে ত্রিভুজ 2 ইন্টু এবিডি, 2 ইন্টু এবিডি ছিল, তো এবিসি সমান 1/6। অতএব ত্রিভুজ পিডিসি অনুপাত ত্রিভুজ এবিসি সমান 1:6। এবার আসি 4 নম্বরে। 4 নম্বর প্রশ্ন আছে ত্রিভুজ এবিডি একটি সামান্তরিক, পি এফ ইডি বাহুর মধ্যবিন্দু। এবিডিই একটি সামান্তরিক, ইডি বাহুর মধ্যবিন্দু ই এফ। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 20 বর্গ একক হলে ই এফ ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ বি ডি ই, ইডি বাহুর মধ্যবিন্দু এফ, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 20, হলে এইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত? যেহেতু এবিডিই সামান্তরিক, এর এডি কর্ণ, অতএব ত্রিভুজ এ বি ডি সমান হাফ অফ সমান ত্রিভুজ এ ইডি। অতএব ত্রিভুজ এ ইডি সমান 20 বর্গ একক। আবার ইডি বাহুর মধ্যবিন্দু এফ, অতএব এ ই এফ সমান হাফ অফ ত্রিভুজ এ ডি সমান ত্রিভুজ এ ইডি এর ক্ষেত্রফল যেহেতু 20 বর্গ একক পেয়েছি, তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি 2 হাফ ইন্টু 20
বর্গ একক, অতএব সমান 10 বর্গ একক। 5 নম্বর, PQRS একটি সামান্তরিক PQRS একটি সামান্তরিক x এবং y PQ এবং RS এর মধ্যবিন্দু। PQ এর মধ্যবিন্দু x, RS এর মধ্যবিন্দু y। কর্ণ SQ যুক্ত করি, কর্ণ SQ যুক্ত করি সামান্তরিক XQRY ক্ষেত্রের ক্ষেত্রফল XQRY ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ QSR এর ক্ষেত্রফল, ত্রিভুজ QSR এর ক্ষেত্রফলের অনুপাত। লিখব, যেহেতু PQRS সামান্তরিকের PQ ও RS বাহুর মধ্যবিন্দু যথাক্রমে x এবং y, অতএব সামান্তরিক XQRY এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক PQRS এর ক্ষেত্রফল। আবার সামান্তরিক PQRS এর কর্ণ SQ, অতএব ত্রিভুজ SQR এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক PQRS এর ক্ষেত্রফল। যেহেতু সামান্তরিক XQRY এর ক্ষেত্রফল সামান্তরিক PQRS এর অর্ধেক, আবার ত্রিভুজ SQR এর ক্ষেত্রফল সামান্তরিক PQRS এর অর্ধেক, অর্থাৎ দুটি সামান্তরিক PQRS এর অর্ধেক। অতএব আমরা লিখতে পারি সামান্তরিক XQRY এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ SQR এর ক্ষেত্রফল। সমান দিয়ে আমরা লিখব হাফ সামান্তরিক PQRS অনুপাত হাফ অফ আবার সামান্তরিক PQRS সমান 1:1। আজকে আমরা 12 নম্বর চ্যাপ্টার শেষ করলাম। এরপরে আছে 13 নম্বর চ্যাপ্টার। 13 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য যে কোনো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন, যার বিশেষ একটি কোণ প্রদত্ত থাকবে। 14 নম্বর চ্যাপ্টারে সম্পাদ্য আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। এই দুটি সম্পাদ্যের চ্যাপ্টার আমাদের স্কুলে পড়ানো হয়েছিল, ফলে এই দুটি চ্যাপ্টার আপাতত স্থাপিত রেখে আমরা চলে যাই 15 নম্বর চ্যাপ্টারে। চ্যাপ্টার নম্বর 15। তারপর পরে যখন আবার আমরা সময় সিলেবাস শেষ করার পর আবার সময় পাবো, তখন 14 নম্বর ও 13 নম্বর চ্যাপ্টার রিভাইজে আসবো। চ্যাপ্টার 15।
ত্রিভুজ চতুর্ভুজ এর পরিসীমা ও ক্ষেত্রফল। প্রথমে আমরা আজকে ত্রিভুজের এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের সূত্রগুলি আলোচনা করি, পরবর্তীতে যাব আমরা অঙ্কে। প্রথমে যে ত্রিভুজের সূত্রগুলি আলোচনা করি। 1 নম্বর সূত্র, সমবাহু ত্রিভুজ থেকে শুরু করি। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণ বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবার চলে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান বাহু দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার স্কোয়ার। বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ বি ও সি হলে অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2। ক্ষেত্রফল সমান এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার চলে আসি চতুর্ভুজে। ত্রিভুজের সমকোণী ত্রিভুজ অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল
সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে লম্ব তাকেই আমরা উচ্চতা বলি, আর লম্বের সাপেক্ষে যেটা ভূমি তাকেই আমরা সমকোণী ত্রিভুজের ভূমি বলে থাকি। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকে আমরা অতিভুজ বলে থাকি। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা বলতেও পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ গুণ লম্ব গুণ ভূমি। এই যে ত্রিভুজের 8টি সূত্র আমরা পেলাম, এই 8টি সূত্র মনে রাখলে সমস্ত অঙ্কই আমরা এখান থেকে করতে পারবো। এরপরে চলে আসি চতুর্ভুজের সূত্রে। চতুর্ভুজ কত রকমের চতুর্ভুজ হয় সেটা আগে আমাদের জেনে নিতে হবে। চতুর্ভুজ সামান্তরিক, রম্বস, ট্র্যাপিজিয়াম, এই বিশেষ 3 ধরনের চতুর্ভুজ আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। প্রথমে লিখি আমরা এবং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, 5 ধরনের চতুর্ভুজ সম্পর্কে এই আমাদের চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। প্রথম সূত্র আমরা লিখব আয়তক্ষেত্র ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণ সমান 2 রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আয়তক্ষেত্রের পরিসীমা, এই পরিসীমা সূত্র যদিও ক্লাস 5-এ 6-এ পড়ানো হয়েছে, তবুও এখনও আবার আমাদের অঙ্কের সুবিধার ক্ষেত্রে মনে করে নিচ্ছি। পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু এর দৈর্ঘ্যের স্কোয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ বাহু। বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহু রুট 2। বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের যদি কর্ণ দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান লিখতে পারবো রুট ওভার প্রথম কর্ণ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় কর্ণ বাই 2 এর হোল স্কোয়ার। কর্ণ দেওয়া থাকলে কর্ণ থেকেও আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণ দিয়ে আমরা লিখতে পারবো হাফ গুণ কর্ণ দুটির গুণফল। সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা।
সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা বলতে আমি যে 12 নম্বর চ্যাপ্টারে জ্যামিতির প্রয়োগগুলো প্রমাণ করছিলাম সেক্ষেত্রে একবার বলেছি, আবারও বলি, যে কোনো সামুদ্রিকের একটি বাহুকে ভূমি ধরলে সেই বাহু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্বই হচ্ছে উচ্চতা। অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সামুদ্রিকের একটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে এবং সেই বাহু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্ব যদি জানা থাকে, তবে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে সেই যে বাহুটির দৈর্ঘ্য জানা আছে সেই বাহুটির দৈর্ঘ্য গুণ দুটি বাহুর লম্ব দূরত্ব। অর্থাৎ এটাকে আমরা বলছি এখানে সংক্ষেপে ভূমি গুণ উচ্চতা। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল যদি আমাদের কর্ণ দেয়া থাকে, অথবা যদি সামুদ্রিকের একটি বাহু এবং যে কোনো দুটি বাহুর লম্ব দূরত্ব দেয়া থাকে, সেক্ষেত্রেও আমরা রম্বসের ক্ষেত্রফল লিখতে পারবো। রম্বসের ক্ষেত্রফল একটি বাহু গুণ দুটি বাহুর দুটি বিপরীত বাহুর লম্ব দূরত্ব। অর্থাৎ ওই একই সূত্র, ভূমি গুণ উচ্চতা, এভাবেও আমরা মনে রাখতে পারি। এবার চলে আসি ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের যে দুটি সমান্তরাল বাহু থাকে, সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্বকে আমরা ট্র্যাপিজিয়ামের উচ্চতা বলে ধরে থাকি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি গুণ উচ্চতা। উচ্চতা বলতে আমরা বলি যে সমান্তরাল বাহু দুটি আছে তাদের লম্ব দূরত্ব। অর্থাৎ এইরকম যদি ট্র্যাপিজিয়ামের চিত্র হয়, এটা যদি ট্র্যাপিজিয়ামের চিত্র হয়, যদি ABCD নাম দিয়ে থাকি, ABCD, যেখানে AB সমান্তরাল DC, AB ও DC সমান্তরাল হলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ গুণ AB প্লাস DC এবং তাদের লম্ব দূরত্বই হচ্ছে উচ্চতা। অর্থাৎ AB এবং DC এর যে লম্ব দূরত্ব সেটিই হচ্ছে উচ্চতা। এই কটা সূত্র, এই 20টি সূত্র এই চ্যাপ্টারের যে কোনো সমস্যার সমাধান করার জন্য এই 20টি সূত্র অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই 20টি সূত্র যে কোনো সময় যে কোনোভাবে মনে থাকলে আমরা যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারবো। এবার চ্যাপ্টারে অঙ্ক শুরু করার আগে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি দিয়ে রাখি। হোমওয়ার্ক হচ্ছে, বাড়িতে যেটা করবে, বইয়ের পেজ নম্বর 202 থেকে শুরু করে, বইয়ের পেজ নম্বর 202 থেকে শুরু করে এই পেজ নম্বর 202 থেকে শুরু করে 203 নম্বর পেজে, 203 নম্বর পেজে আছে 15.1 নিজে করি, এবং তারপরে পেজ নম্বর 203-এ 10 নম্বর প্রয়োগ পর্যন্ত, এই 10টি উদাহরণ তোমরা বাড়িতে নিজেরা করবে। করতে গিয়ে কোনোটা যদি করতে না পারো, কোনো সমস্যা হয়, অবশ্যই আমার সঙ্গে ফোনে বা ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এবার আমরা চলে আসবো নিজে করি 15.2। নিজে করি 15.2-এ যে সমস্যাগুলি আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি।
15.2। নিচে করে 15.2 এর প্রথম প্রশ্ন আছে, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? বর্গাকার জমি এর কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার। তো বর্গাকার জমির কর্ণের কিন্তু পাঁচিল দিয়ে ঘিরতে হলে আমাদের কি দরকার? পাঁচিল দিয়ে ঘিরতে হলে তার চারপাশে কতটুকু দৈর্ঘ্য, চারপাশ ঘিরে, অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য আমাদের জানা দরকার। তো বর্গক্ষেত্রে যেহেতু চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অতএব যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারলেই আমরা বর্গক্ষেত্রের পরিসীমা, পাঁচিলটা হয় যেখানে পাঁচিল দিতে হয় সেটাকে আমরা সাধারণ ভাষায় পরিসীমা বলে থাকি, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা ছিল, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা এখন লিখেছি, এক্ষুনি আলোচনা করলাম। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বাহু রুট 2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র বাহু রুট 2, এখানে বাহু রুট 2। অতএব লিখি, বর্গক্ষেত্রের কর্ণ বাহু রুট 2 সমান 20√2। অতএব আমরা বাহু সমান পেয়ে যাই 20 মিটার। বর্গক্ষেত্রের বাহু 20 মিটার হলে তার পরিসীমা 4 গুণ বাহু সমান 4 গুণ 20 মিটার সমান 80 মিটার। অতএব পাঁচিল দিয়ে ঘিরতে আশি মিটার পাঁচিল লাগবে। এবার দেখা যাক 2 নম্বর অঙ্ক। প্রীতমদের আয়তাকার জমির বাইরের চারধারে 5 মিটার চওড়া রাস্তা আছে। এই আয়তাকার জমি এর বাইরে চারদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। এই রাস্তার চওড়া হচ্ছে 5 মিটার। জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 2 ডেকামিটার ও 1.7 ডেকামিটার। জমির দৈর্ঘ্য 2 ডেকামিটার আর প্রস্থ 1.7 ডেকামিটার। আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার, অর্থাৎ 2 ডেকামিটার সমান 20 মিটার। আমরা লিখব জমিটির দৈর্ঘ্য 2 ডেকামিটার সমান 20 মিটার। জমির প্রস্থ সমান 1.7 ডেকামিটার সমান 17 মিটার। অতএব জমির ক্ষেত্রফল আমরা পাই দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 20 গুণ 17 সমান 340 বর্গ মিটার। জমিটির ক্ষেত্রফল হলো, যখন রাস্তা ছিল না, রাস্তা তৈরির আগে জমিটির ক্ষেত্রফল ছিল 340 বর্গ মিটার। এখন জমিটির বাইরে যদি চারদিকে 5 মিটার চওড়া রাস্তা তৈরি করা হয়, সেক্ষেত্রে জমিটির দৈর্ঘ্য দুপাশে 5 মিটার 5 মিটার করে 10 মিটার বৃদ্ধি পাবে। এর দৈর্ঘ্য দাঁড়াবে 20 যোগ 10 সমান 30 মিটার। আমরা লিখব রাস্তা সহ জমির দৈর্ঘ্য 20 যোগ 5 গুণ 2 সমান 30 মিটার। রাস্তা সহ জমির প্রস্থ 17 যোগ 2 গুণ 5 সমান 27 মিটার।
অতএব রাস্তা সহ জমির ক্ষেত্রফল সমান 30 গুণ 27 সমান 810 বর্গ মিটার। এবার রাস্তা যখন ছিল না, তখন জমিটির ক্ষেত্রফল ছিল 340 বর্গ মিটার। এখন রাস্তা তৈরি হওয়ার পরে রাস্তা সহ জমির ক্ষেত্রফল দাঁড়ালো 810 বর্গ মিটার। অতএব রাস্তার জন্যে যে ক্ষেত্রফল বৃদ্ধি হলো, সেই ক্ষেত্রফলটুকু বৃদ্ধি হলো, সেই বর্ধিত ক্ষেত্রফলটুকুই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি 810 মাইনাস 340 বর্গ মিটার সমান, বিয়োগ করে পাই 470 বর্গ মিটার। এবার প্রতি বর্গ মিটারে 18 টাকা। এখানে রাস্তার ক্ষেত্রফলের কোনো প্রয়োজন ছিল না, প্রশ্ন করতে ভুল করে নিয়েছি। প্রশ্নটা ছিল প্রতি মিটার বেড়া দিতে 18 টাকা হিসাবে মোট কত খরচ হবে। অর্থাৎ বেড়া দেওয়ার জন্য আমাদের ক্ষেত্রফলের প্রয়োজন ছিল না, আমাদের প্রয়োজন ছিল পরিসীমার। অর্থাৎ এখান থেকে ক্ষেত্রফলটা আমরা কেটে দিয়ে যদি পরিসীমা বের করি, এটা ঠিক ছিল, এটা ভুল করে কেটে ফেললাম। অতএব রাস্তার পরিসীমা সমান 2 গুণ 30 যোগ 27 মিটার 114 মিটার। অতএব 1 মিটার বেড়ায় খরচ 18 টাকা। অতএব 114 মিটার বেড়ায় খরচ 114 গুণ 18 টাকা। 18 4 72 2, 18 1 18 আর সাথে 25 1 5, 18 1 18 আর 2 20, 2052 টাকা খরচ। আরেকবার বলি, জমিটির দৈর্ঘ্য ছিল 2 ডেকামিটার অর্থাৎ 20 মিটার। জমিটির প্রস্থ ছিল 1.7 ডেকামিটার অর্থাৎ 17 মিটার। জমিটির ক্ষেত্রফল আমাদের প্রয়োজন ছিল না, এটা অযথা বের করেছি। আমি যেহেতু প্রশ্নটা প্রথম অবস্থায় ভুল পড়ে নিয়েছিলাম, এটার প্রয়োজন আমাদের ছিল না। জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থের প্রয়োজন ছিল। রাস্তা সহ জমির দৈর্ঘ্য হচ্ছে 2 দিকে 5 মিটার এবং 5 মিটার যোগ হয়ে গেলে জমির বর্ধিত দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ 5 যোগ 20 সমান 30 মিটার। রাস্তা সহ জমির প্রস্থ 17 যোগ 2 গুণ 5 সমান 27 মিটার। অতএব রাস্তা সহ জমির পরিসীমা 2 গুণ 30 যোগ 27 সমান 114 মিটার। 114 মিটার। 1 মিটার বেড়ার জন্য খরচ হয় 18 টাকা। অতএব 114 মিটার বেড়ার জন্য খরচ হয়েছিল 18 গুণ 114 সমান 2052 টাকা। এবার 3 নম্বরে বইয়ের চিত্র থেকে আমি দেখিয়ে দিচ্ছি। 3 নম্বরে 6টি চিত্র আঁকা আছে। একটি আয়তক্ষেত্র, তারপরে বর্গক্ষেত্র, তারপরে ট্র্যাপিজিয়াম, তারপরে রম্বস, তারপরে একটি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তারপরে একটি সমবাহু ত্রিভুজ। এই চিত্রগুলির পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। তো পরিসীমা, যে প্রতিটি চিত্রের পরিসীমার সূত্র আমি লিখেছি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র লিখেছিলাম 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এই আয়তক্ষেত্রটির পরিসীমা হবে 2 গুণ 18 যোগ 12 সমান 2 গুণ 30 সমান 60 মিটার। যে বর্গক্ষেত্রটি আছে তার পরিসীমার সূত্র লিখেছি 4 গুণ বাহু। আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু 9 সেমি আছে, অতএব পরিসীমা হবে 4 গুণ 9 সমান 36 সেমি। এখানে 4টি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, 4টি বাহু যোগ করলেই আমরা পরিসীমা, এই ট্র্যাপিজিয়ামের পরিসীমা পাবো। অর্থাৎ পরিসীমা হবে 8 যোগ 9 17 যোগ 7 24 যোগ 15 সমান 43 সেমি। এখানে যে রম্বসটি দেওয়া আছে, আমরা রম্বসের বৈশিষ্ট্য জানি যে রম্বসের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা রম্বস নয়, সামুদ্রিক আছে,
চিত্রটা দেখে রম্বসের মতো চারটি বাহুর দৈর্ঘ্য সমান মনে হলেও বাহুগুলির দৈর্ঘ্য সমান নেই। সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য আলাদা আছে কিন্তু বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আছে, অর্থাৎ এটি সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য জানি, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ একটি বাহু 12 হলে তার বিপরীত বাহু 12, আবার একটি বাহু 21 হলে তার বিপরীত বাহু 21, অর্থাৎ রম্বসটির ক্ষেত্রফল ঠিক একই রকম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা সামান্তরিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল ঠিক আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মতোই, অর্থাৎ এই সামান্তরিকটির ক্ষেত্রফল হবে 2 × 12 + 21 সমান 2 × 33 সমান 66 সেমি। আর এই ত্রিভুজটির ক্ষেত্রফল তিনটি বাহুর যোগফল। এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 3 × বাহু, অর্থাৎ যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 17 সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে, দুটি বাহু সমান আছে, পাশাপাশি দুটি বাহু সমান আছে এবং তৃতীয় বাহু অর্থাৎ ভূমির দৈর্ঘ্য আলাদা আছে, 17 সেমি আছে, অর্থাৎ এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে 14 + 14 + 17, অর্থাৎ 14 সেমির দুটি বাহু আছে, 14 + 14 17 + 17 সমান এর পরিসীমা হিসাব করলে পাওয়া যাবে 28 + 17 সমান 45 সেমি। এ পর্যন্ত আমরা আলোচনা করলাম। এর পরের ক্লাসে পরবর্তী উদাহরণগুলি আলোচনা করব এবং আমরা চলে যাব কোষে দেখি 15.1-এ।